আজকে আমরা যে বংশের কথা বলতে যাচ্ছি সূর্য বংশ, সেটা কিন্তু ভারতীয় ঐতিহ্যের অন্যতম শক্তিশালী আর বর্ণময় এক বংশ। চলুন দেখি কিভাবে এই বংশের শুরু হলো আর এর পরম্পরা শেষ পর্যন্ত শ্রীরাম পর্যন্ত পৌঁছালো। একবার ভেবে দেখুন তো, এমন একটা রাজবংশ যার শেকড় কিনা সরাসরি সূর্যদেবের সাথে গিয়ে মিশেছে। এই অসাধারণ ধারণাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। চলুন এই বিশাল কাহিনীর গভীরে প্রবেশ করা যাক। এই যে দেখুন, এই বংশ তালিকাটাই হল সূর্য বংশের একটা সম্পূর্ণ চিত্র। এর শুরুটা মহাজাগতিক এক উৎস থেকে, আর শেষ হয়েছে মানব রাজাদের দীর্ঘ পরম্পরায়। দেখেই বোঝা যাচ্ছে এর বিশালতা ঠিক কতটা। তো সবার আগে চলুন জেনে নিই এই রাজবংশের পৌরাণিক উৎসটা ঠিক কী, কিভাবে শুরু হলো, আর এর সঙ্গে দেবতাদের সম্পর্কটাই বা কেমন ছিল। ব্যাপারটা বেশ মজার। পৌরাণিক ঐতিহ্য বলছে এই বংশের শুরু হয়েছিল একেবারে স্রষ্টা ব্রহ্মার থেকে। তার উত্তরসূরিদের মধ্যে ছিলেন সূর্যদেব, তারপর মানবজাতির আদিপুরুষ বৈবস্বত মনু, আর তারই পুত্র ইক্ষ্বাকু, যিনি অযোধ্যার এই সৌর রাজবংশের ভিত্তি স্থাপন করেন। আর জানেন, এই যে নিজেদেরকে দেবতাদের বংশধর বলা, এই ধারণাটা কিন্তু শুধু ভারতেই ছিল না। মিশর থেকে জাপান, পৃথিবীর বিভিন্ন প্রাচীন সভ্যতায় শাসকরা নিজেদের শাসনকে আরও মজবুত করতে এই দৈব পরিচয়ের দাবি করতেন। এটা প্রজাদের কাছে তাদের গ্রহণযোগ্যতা অনেক বাড়িয়ে দিত। আচ্ছা, এবার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলা যাক। একটা সাধারণ ভুল ধারণা যা এই বংশের রাজাদের সংখ্যা নিয়ে প্রায়ই শোনা যায়। অনেকেই মনে করেন যে শ্রীরামের আগে সূর্যবংশে ছিলেন মাত্র ৩২ জন রাজা। কিন্তু যখন আমরা পৌরাণিক নথিগুলো দেখি, তখন সংখ্যাটা গিয়ে দাঁড়ায় প্রায় ৬০। মানে বিশাল একটা পার্থক্য, তাই না? সঠিক সংখ্যাটা হল ৬১। হ্যাঁ, পৌরাণিক নথি অনুসারে এই সংখ্যাটাই পাওয়া যায়। সুতরাং শ্রীরাম এই বংশের ৩৩তম রাজা নন, বরং তিনি ছিলেন ৬১তম রাজা। এটা থেকেই এই বংশের বিশালতা আর দীর্ঘ ইতিহাসের একটা প্রমাণ পাওয়া যায়। তাহলে প্রশ্ন হল, এই গণ্ডগোলটা হলো কেন? আসলে কিছু কিছু বইতে শুধু সবচেয়ে বিখ্যাত বা প্রভাবশালী রাজাদের নামই লেখা আছে, কিন্তু বিস্তারিত বংশলতিকাগুলোতে কিন্তু পুরো পরম্পরাটাই পাওয়া যায়। তাই প্রভাবশালী রাজাদের তালিকা আর সম্পূর্ণ তালিকা দুটো কিন্তু এক জিনিস নয়। চলুন এবার শ্রীরামের আগের কয়েকজন মহান রাজার কথা একটু জেনে নিই, যাদের জন্য এই বংশ এত বিখ্যাত আর মহিমান্বিত। এদের মধ্যে কে নেই? ছিলেন সত্যবাদী হরিশ্চন্দ্র, যিনি নিজের কথা রাখতে সবকিছু ত্যাগ করতে পারতেন। ছিলেন শক্তিশালী সম্রাট সগর, ছিলেন রাজা ভগীরথ, মানে সংকল্পের আর এক নাম। আর অবশ্যই রাজা রঘু, যার নামে এই বংশকে রঘুবংশও বলা হয়। এই বংশের মূল মন্ত্রটা কি ছিল জানেন? এই বিখ্যাত কথাটাতেই তা পরিষ্কার। প্রাণ যায় পার বচন না যায়। মানে জীবন চলে গেলেও দেওয়া কথা ভাঙা যাবে না। এটাই ছিল রঘুকুলের রীতি। রাজা ভগীরথের গল্পটা তো অবিশ্বাস্য। নিজের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তিনি কি না করেছেন। কঠোর তপস্যা করে স্বর্গ থেকে পবিত্র গঙ্গা নদীকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন তিনি। এটা শুধু একজনের নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে সংকল্প ধরে রাখার এক অসাধারণ উদাহরণ। আর তার এই অসাধারণ চেষ্টার জন্যই তো গঙ্গা নদীর আরেক নাম হয়েছে ভাগীরথী। ভাবুন, একটা নাম আজও তার সেই দৃঢ় সংকল্পের কথা আমাদের মনে করিয়ে দেয়। ভাষার মাধ্যমেও তার উত্তরাধিকার বেঁচে আছে। এখন আসা যাক এই বংশের সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের কথায়, শ্রীরাম। তার জীবন আর আদর্শই যেন এই বংশের চূড়ান্ত পরিণতি। ঐতিহ্যগত গণনা অনুযায়ী শ্রীরামের জীবনের কিছু মাইলফলক যদি আমরা দেখি, তাহলে রয়েছে তার জন্ম, সীতার সঙ্গে বিবাহ, বনবাসে যাওয়া, আর অবশ্যই রাবণকে পরাজিত করে অযোধ্যায় ফেরা এবং রাজ্যাভিষেক। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখা খুব দরকার। এই তারিখগুলো জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন ব্যাখ্যার উপর ভিত্তি করে তৈরি। ঐতিহাসিকদের মধ্যে এটা নিয়ে কিন্তু এখনও বিতর্ক আছে। সুতরাং এটাকে একটা ব্যাখ্যা হিসাবে দেখাই ভালো। তাহলে সূর্যবংশের এই পুরো কাহিনী থেকে আমরা ঠিক কি বুঝব? এর আসল মানেটা কি? চলুন শেষ অংশে এই প্রশ্নগুলো নিয়ে একটু ভাবা যাক। আমরা কি এটাকে একেবারে আক্ষরিক বাস্তব ইতিহাস হিসেবে দেখব, নাকি এটা একটা পবিত্র পৌরাণিক কাহিনী
যার মধ্যে গভীর আধ্যাত্মিক অর্থ লুকিয়ে আছে? নাকি এটা আসলে একটা সভ্যতার স্মৃতি যা আদর্শ আর নৈতিকতার ধারণাগুলোকে প্রজন্মের পর প্রজন্ম ধরে এগিয়ে নিয়ে গেছে? দেখুন, এই কাহিনীর মধ্যে হরিশ্চন্দ্রের সত্য আছে, ভগীরথের সংকল্প আছে, রঘুর পরাক্রম আছে আর রামের ধর্ম আছে। এখন এর ব্যাখ্যা কি হবে? ইতিহাস, পুরাণ নাকি একটা মহান আদর্শ? এই সিদ্ধান্তটা নেওয়ার ভার কিন্তু সম্পূর্ণ আপনার।